নির্বাচনের ট্রেনে উঠে গেছে দেশ, বললেন সিইসি। তফসিল ঘোষণার পর বেআইনি জনসমাবেশ বন্ধ রাখার আহ্বান সরকারের। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছে নিরাপদ, বললেন তারেক। ক্ষমতায় গেলে দুদককে স্বাধীন করার অঙ্গীকার। নারীর অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার। 100 বছরেও আরেকজন বেগম রোকেয়া তৈরি না হওয়ায় হতাশা। এবং সংস্কারের ক্ষেত্রে আমলাতন্ত্রই প্রধান বাধা, বলছে টিআইবি। গণমাধ্যমের সংকট মোকাবেলায় 12 দফা সুপারিশ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। তফসিল ঘোষণার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। ঘোষণা আসতে পারে বৃহস্পতিবারের মধ্যে। চূড়ান্ত হয়েছে সিইসির ভাষণও। তফসিল ঘোষণা উপলক্ষে কাল দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশনাররা। এদিকে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনে প্রধান বিচারপতির কাছে 300 বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। তিনি বলেন, দেশ নির্বাচনী ট্রেনে উঠে গেছে। এমআর আসাদের রিপোর্ট। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে সংশোধনী এনে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। সংশোধনীতে পোস্টাল ব্যালট বাতিলের সুনির্দিষ্ট কারণ উল্লেখ ও ব্যাখ্যা দেয়া হয়েছে। কোনো প্রতীকের বিপরীতে টিক বা ক্রস চিহ্ন না দেয়া, একাধিক প্রতীকে চিহ্ন দেয়া, আদালতের আদেশে কারো প্রার্থিতা ফিরে পাওয়া সহ 6টি কারণ এতে উল্লেখ করা হয়েছে। এছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার আবেদনের প্রেক্ষিতে তাদের নির্বাচনী প্রতীক হুক্কা পরিবর্তন করে চশমা করা হয়েছে। এদিকে তফসিল ঘোষণার রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন সিইসি। সাক্ষাতে প্রধান বিচারপতির কাছে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনে 300 বিচারক চান প্রধান নির্বাচন কমিশনার। ইলেকট্রাল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্ট আছে, ওই ব্যাপারে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা এশিওর করেছেন। আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন না। তফসিল ঘোষণা করতে কমিশন প্রস্তুত বলেও উল্লেখ করেন সিইসি। নির্বাচনের ট্রেনে উঠে গেছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ এখন নির্বাচনমুখী। এজন্য যে কোনো দাবি দাওয়া পরবর্তী সরকারের কাছে উপস্থাপন করার জন্য আহ্বান জানানো হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তার বিদেশ যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বিএনপি চেয়ারপারসন ঢাকায় চিকিৎসা নেবেন। দলটি মিডিয়া সেলের পক্ষ থেকে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিএনপির কাছে নিরাপদ বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, নিজেদের মধ্যে বিভাজন বিভক্তি রেখে দেশ গড়া সম্ভব নয়। দুর্নীতি দমনে বিএনপি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে উল্লেখ করে ক্ষমতায় গেলে দুদককে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার অঙ্গীকারও করেন তারেক রহমান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক 7 দিনব্যাপী সেমিনারের তৃতীয় দিনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে সভাপতিত্ব করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে বিশেষ নজরদারির তাগিদ দেন রুহুল কবির রিজভী। আপনি গর্ব করে অহংকার করে বলছেন যে আমাদের তো ম্যান্ডেট পাইনি, কতদিন থাকতে হবে না থাকতে হবে, এটা নির্বাচন কমিশনের দরকার। আপনার বিবেক কি বলে যে কতদিন থাকতে হবে? আপনি কোন ম্যান্ডেটের উপরে আজকে আপনি উপদেষ্টা হয়েছেন? কোন ম্যান্ডেটের উপরে আজকে আপনি সরকার গঠন করেছেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ উল্লেখ করে বিভাজন বিভক্তি রেখে দেশ গড়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বলেন বিএনপির কাছে নিরাপদ। দেশের দুর্নীতির লাগাম টেনে ধরা বলেন
এটিও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করার এটিরও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে। আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। এটি আমরা শুরু করব যারা মোস্ট ডিপ্রাইভড পরিবারগুলো আছেন, সেই পরিবারের যে গৃহকর্ত্রী আছেন, যে নারী হেড আছেন, অথবা মা আছেন, অথবা স্ত্রী আছেন, তাকে দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে পাবে। ক্ষমতায় থাকলে বিএনপি দুর্নীতির লাগাম টেনেছে জানিয়ে আগামীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়ার কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে কোনো মূল্যে আমাদেরকে এনশিওর করতে হবে যে কঠোর হস্তে আমরা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। দেশকে এগিয়ে নেয়ার বিস্তারিত পরিকল্পনা কেবল বিএনপিরই আছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। ডিটেল প্ল্যানিং একমাত্র বিএনপির আছে, ডিটেল প্ল্যানিং আর কারো নেই। জনের বিভিন্ন ট্র্যাক রেকর্ড অতীতে আমরা দেখেছি এবং তাদের কাছে কোনো প্ল্যান নাই। কথার ফুল জুড়ে দিয়ে রাষ্ট্র চলে না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের পেটে খাবার আসে না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। হয় না কথার ফুল। অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলে মত দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে বেগম রোকেয়া দিবস উদযাপন এবং পদক প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নারীদের গুরুত্ব দিতে হবে। 100 বছরেও আরেকজন বেগম রোকেয়া তৈরি না হওয়ায় হতাশা জানান ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। 1840 সালের 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেন নারী জাগরণের আলোকবর্তিকা বেগম রোকেয়া। দিবস ঘিরে প্রতি বছরের মতো এবারও নারী শিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ 4 বিশিষ্ট নারীকে সম্মানিত করা হয় রোকেয়া পদকে। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই পদক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, 100 বছর পার হলেও বেগম রোকেয়ার মতো মহিয়সী নারী তৈরি হয়নি, যা দুর্ভাগ্যজনক। 100 বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। তিনি যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, সেই স্বপ্নকে আমরা আমলে আনতে পারি নাই। কথা বলেছি, অগ্রসর হতে পারি না। নারীদের সামনে রেখেই নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, 2024-এর গণ অভ্যুত্থানে নিজেদের নেতৃত্ব গুণ দেখিয়েছেন মেয়েরা। গণ অভ্যুত্থান পরবর্তী নারী সমাজ সেটা ভিন্ন নারী সমাজ। আমরা সারা জাতি তাদের উদাহরণ থেকে, তাদের পথ চলা থেকে শিক্ষা পাই। যে আদর্শে বেগম রোকেয়া আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন, অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে, তার লেখায়। আজকে যে 4 জন পুরস্কার পেলেন, যারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল। আজকের নারী সমাজ সবাইকে উজ্জীবিত করতে সক্ষম, এজন্য নারীদের উচ্চ স্তরে ধরে রাখা জরুরি বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এদের মাধ্যমেই এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। তারা শুধু নারীদের নয়, সবাইকে উজ্জীবিত করে। সেই জন্য তাদেরকে উঁচু করে ধরে রাখা আমাদের জন্য এত দরকার। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগ্নভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করত বলে অভিযোগ করলেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। আবু সাইদ হত্যা মামলায় সাক্ষী দিতে গিয়ে কথা বলেন তিনি। এদিকে আয়নাঘরে গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশের জন্য 14 ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত ট্রাইব্যুনাল। মেজবার রহমানের রিপোর্ট। গত বছরের 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাকে হত্যার ভিডিও সারা দেশে তোলপাড় সৃষ্টি করে। হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার রোষানলে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় মঙ্গলবার 22তম সাক্ষী হিসাবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। তুলে ধরেন আন্দোলনের প্রেক্ষাপট। রংপুরে আবু সাইদকে ক্যাম্পাস কম্পাউন্ডে গুলি করে হত্যা করা হয় এবং চট্টগ্রামে আমাদের ওয়াসিমকে, ছাত্রদলের ওয়াসিমকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয় ছাত্রলীগ গুলি করে। আবু সাইদ থেকে ওয়াসিম এবং সেদিনে সারা বাংলাদেশে 6 জন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়। তিনি বলেন, শেখ হাসিনা নগ্নভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতেন। আমি সেদিন গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, না,
শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমরা আলোচনা ছাড়া কোনো কর্মসূচি নতুন করে দিতে পারবো না। আমাদের পূর্ব ঘোষিত শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। রাষ্ট্রীয় নগ্ন কায়দায় মিডিয়াকে নিয়ন্ত্রণ করার যেই নাটক মঞ্চস্থ হয়েছে সেটির আমরা শিকার হই। এদিকে শেখ হাসিনার শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম করে নির্যাতনের ঘটনায় আটক ৩ সেনা কর্মকর্তার অব্যাহতি চেয়ে শুনানি শেষ করেছেন আসামি পক্ষের আইনজীবী। এই মামলার পরবর্তী ধার্য তারিখ নির্ধারণ করা হয়েছে আদেশের জন্য 14 ডিসেম্বর 2025। আমার প্রত্যাশা অনুযায়ী 4টি অফেন্সের 3টি অফেন্স থেকে নির্দোষভাবে ডিসচার্জ পাবো, এই আমার প্রত্যাশা। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য 14 ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কারের ক্ষেত্রে আমলাতন্ত্রকে প্রধান বাধা বলছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুপুরে সংস্থাটির কার্যালয়ে দুর্নীতি বিরোধী সাংবাদিকতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। আর জ্যেষ্ঠ সাংবাদিকরা মনে করেন গণমাধ্যমে বিদ্যমান সংকটের জন্য সাংবাদিকরাই দায়ী। এই সংকট মোকাবেলায় গণমাধ্যম সংস্কার কমিশন বাস্তবায়ন সহ 12টি সুপারিশ করে টিআইবি। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। নানান চোখ রাঙানি উপেক্ষা করেও সর্বক্ষেত্রে দেশের অসঙ্গতি তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এছাড়া সাহসী সাংবাদিকতায় অবদানস্বরূপ গণমাধ্যম কর্মীদের স্বীকৃতি দিয়ে আসছে সংস্থাটি। অনুষ্ঠানের শুরুতেই কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার পতন এবং পরবর্তী সময়ে দেশের গণমাধ্যম পরিস্থিতি নিয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরে টিআইবি। এতে উঠে আসে বিগত সময়ে সাংবাদিক নিপীড়ন সহ মুক্ত সাংবাদিকতা বিলোপের নানান চিত্র। গণমাধ্যম সংস্কার কমিশনের সকল সুপারিশ অনতিবিলম্বে সরকারকে বাস্তবায়ন করতে হবে। তবে নিজেদের কারণেই গণমাধ্যমের এমন দশা বলে মনে করেন সাংবাদিকরা। বলেন, কর্তৃত্ববাদের সঙ্গে গণমাধ্যমের উল্টোমুখী অবস্থান আগেও ছিল, এখনো চলমান। দোষারোপ করি আসলে সরকারকে বিভিন্ন স্টেক হোল্ডারদের। আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা মনে হয় যে এটা সবচেয়ে বড় দোষটা আমাদেরই। কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যে ফাটাফাটির ঐতিহাসিক সম্পর্ক সেটা অব্যাহত আছে এবং থাকবে। কি গাইডলাইন ফলো করে কাকে টেলিভিশন দেওয়া হলো, কাকে নিউজপেপার দেওয়া হলো, কাকে অনলাইনের লাইসেন্স দেওয়া হলো, এগুলো স্ক্রুটিনি করার অধিকার কি জনসাধারণের নাই? আর সিনিয়র সাংবাদিক শাহনাজ মুন্নি বলেন, বহুপক্ষীয় স্বার্থের দ্বন্দ্বেই খর্ব হচ্ছে গণমাধ্যমের অধিকার। বড় সংশ্লিষ্ট জায়গা থাকে সেটা হলো সরকার। যিনি চান যে গণমাধ্যম থাকুক, মুখে যিনি বলেন যে হ্যাঁ আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু কাজের ক্ষেত্রে তাদের চাওয়া হচ্ছে আমাদের সমালোচনা করা যাবে না, এবং যদি করা হয়ও সেটার নানা রকম বাধার মধ্য দিয়ে আমাদের কাজগুলো করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীম রেজা মনে করেন, আইনি সুরক্ষা না পেলে মত প্রকাশের ক্ষেত্র সংকুচিত হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। যে মামলাগুলো এখনো আছে, 1 বছরে সব হবে না আমি একমত, কিন্তু আমরা পরিবর্তনটা সূচনা করছি কিনা সেটা তো দেখতে চাইতে পারি। আমরা 90-এর পরেও তো তাই দেখতে চেয়েছিলাম, প্রতিটা নির্বাচনের পরে আমরা তাই দেখতে চেয়েছিলাম। আর দেশের সংস্কার প্রক্রিয়া আমলাদের ওপরেই নির্ভরশীল বলে মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। আমরা যত সংস্কারের কথা বলি না কেন, বাংলাদেশের সংস্কার তখনই যতটুকুই হবে যতটুকু বাংলাদেশের আমলাতন্ত্র চায়। সংস্কারের নামে যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটি যদি কিছু বাস্তবায়িত হতে হয়, সেটা হবে তখনই যখন আমাদের রাজনৈতিক সংস্কৃতি আর আমলাতান্ত্রিক সংস্কৃতিতে কিছুটা হলে পরিবর্তন হয়। যার সম্ভাবনা কতটুকু সেটা এনিবডিজ কোয়েশ্চেন। এবার 4 সাংবাদিককে দেয়া হয় টিআইবি দুর্নীতি বিরোধী সাংবাদিকতা পুরস্কার। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজার ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন সিলেট 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী, চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম.এ. মালিক। দেশের কল্যাণে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য উল্লেখ করে তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান এম.এ. মালিক। এতে অংশ নেন বিভিন্ন মসজিদ, মাদ্রাসার আলেম ওলামা, মাশায়েখ সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস.এ. সিদ্দিক সাজু। সন্ধ্যায় রাজধানীর মিরপুর 1 নম্বরের কলবালা পাড়ার বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বেগম জিয়ার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান একাদশ জাতীয় নির্বাচনে
বিএনপি মনোনীত প্রার্থী এস সিদ্দিক সাজু। আগামী দেশনায়ক জনাব তারেক রহমান ও তার পরিবারের জন্য আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন এবং আল্লাহর দরবারে আমরা দোয়া করি যেন আপনারা সবাই সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ভালোভাবে নিজের পরিবার পরিজন নিয়ে এবং আপনার মতামত প্রকাশের যে স্বাধীনতা, এই স্বাধীনতা, বাক স্বাধীনতা, গণতন্ত্র কি সেটা আপনারা এখন উপভোগ করবেন। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার কাছ থেকে নগদে লেনদেন করে আইফোন 17 প্রো জিতেছেন বরিশালের সানি ব্যাপারী। নগদে ফিরে আসা বা নতুন অ্যাকাউন্ট খোলার ক্যাম্পেইনে অংশ নিয়ে এই উপহার জেতেন তিনি। জামাল ভুঁইয়ার কাছ থেকে উপহার পেয়ে খুশি সানি ব্যাপারী। সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত প্রতি মিনিটে প্রথম লেনদেনকারী গ্রাহককে ক্যাশব্যাক প্রদান করা হচ্ছে। এখন পর্যন্ত 11,200 জনের বেশি গ্রাহক 50 থেকে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়েছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তান আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়ায় জঙ্গি হামলায় 6 সেনা এবং 3 পুলিশ সদস্য নিহত হয়েছেন। সীমান্তবর্তী ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতা ও হামলা বেড়েই চলেছে। সেনা ও পুলিশকে লক্ষ্য করে আকস্মিকভাবে গুলি ছোড়ে হামলাকারীরা। এ হামলায় নিরাপত্তা চৌকিটির ব্যাপক ক্ষতি হয়। সাম্প্রতিক মাসগুলোতে ভারী অস্ত্রের ব্যবহার এবং বেসামরিক হতাহতের ঘটনায় দুই দেশের সম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনে ট্রেনে উঠে গেছে দেশ, বললেন সিসি। তফসিল ঘোষণার পর বেআইনি জনসমাবেশ বন্ধ রাখার আহ্বান সরকারের। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছে নিরাপদ, বললেন তারেক। ক্ষমতায় গেলে দুদককে স্বাধীন করার অঙ্গীকার। নারীর অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার। 100 বছরেও আরেকজন বেগম রোকেয়া তৈরি না হওয়ায় হতাশা। এবং সংস্কারের ক্ষেত্রে আমলাতন্ত্রই প্রধান বাধা, বলছে টিআইবি। গণমাধ্যমের সংকট মোকাবেলায় 12 দফা সুপারিশ। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।